এরপরে গিয়ে যখন সমস্যা হবে ওইগুলো আপনি নিজে সলভ করতে পারবেন না, বা দেখা গেল নিজে সলভ করার একটা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বায়ারকে কনভিন্সও করতে পারবেন না। একটা জিনিস আপনি জানেন যে কিভাবে করতে হয়, আপনি বুঝেন যে যদি এরকম টাইপের সমস্যা হয় আমি এটা এইভাবে সলভ করে ফেলতে পারবো। তো বায়ার যদি ওইরকম টাইপের কোশ্চেনও করে, তখনও কিন্তু আপনি সরাসরি বায়ারকে কনভিন্স করতে পারবেন, বুঝাইতে পারবেন, হ্যাঁ ঠিক আছে আমি এভাবে এভাবে করে দিব, এটা এভাবে এভাবে হবে। আহ সেই ক্ষেত্রে আসলে আমরা যদি টোটালি হাতে কলমে যদি একটা জিনিসই শিখিয়ে দিয়ে এইভাবে এভাবে করেন, ওই জিনিসটা আপনি করতে পারবেন না। যেমন আম, আমি সবসময়ের জন্য ভিডিও এডিটিং এর হচ্ছে যে উদাহরণ দেই এরকম টাইপের জন্য, তো এখনো দিচ্ছি। আগে ছিল ভিডিও এডিটিং মানে হইলো আহ, কিছু ফ্রেম অ্যাড করে দেয়া, ফ্রেমের সাথে কিছু ট্রানজিশন অ্যাড করে দেয়া, ব্যাস আপনার ভিডিও এডিটিং শেষ। যদি মিউজিক লাগে মিউজিকটা অ্যাড করে দেয়া হলো। আচ্ছা, তারপরে কি হইলো যে ভিডিও এডিটিং এর আরো কিছু আহ, আপনার অ্যাডভান্স জিনিস আছে, নতুন আসলো, যে আরো কিছু হচ্ছে গিয়ে ইফেক্ট দেয়া গেল। তারপরে আসলো কি 2D থেকে 3D, 3D থেকে এখন 4D হচ্ছে। সো যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে এখন কিন্তু ওই শুধুমাত্র ট্রানজিশন এবং কয়েকটা ইফেক্ট দিয়ে দিলাম আর আমার ভিডিও এডিটিং হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এখন আর ওরকম নেই। আর আগে যারা ওইরকম টাইপের কাজ করছে তারাও কিন্তু আসলে ওই টাইপের থেকে আপগ্রেড হয়ে গেছে। কিন্তু যারা আসলে আপগ্রেডেড হয় নাই বা যারা ওইটা সম্পর্কে শুধুমাত্র জেনে রেখেছে এবং বাকি যেগুলো আপগ্রেডেড আসছে 2D 3D 4D 4D ম্যাক্স বা 3D ম্যাক্স এরকম টাইপের অ্যানিমেশন ভিডিও হইতে পারে সেটা, বা ইউএক্স ইউআই এর যে হচ্ছে স্টপ মোশন যে ভিডিও গুলো আছে সেগুলো হইতে পারে, নতুন নতুন যেগুলো বের হচ্ছে সেগুলো সম্পর্কে যদি তার আহ, মানে জানার যে আগ্রহ সেইটা, বা কিভাবে শিখতে হয় সেইটা, আবার আসলেই না শেখা এই ব্যাপারগুলো ওইগুলা নিয়ে কাজ করতেছে। কজ মানে আপনি যত সামনের দিকে আগবেন, যত সময় যাবে, তত কিন্তু আস্তে 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 এইগুলা হচ্ছে আরো বেশি ইমপ্রুভ হবে, আরো বেশি আপগ্রেড হবে, আরো বেশি হচ্ছে হবে। আগে যেরকম ফটোশপে আপনি হচ্ছে গিয়ে আম, শুধুমাত্র ফটো এডিটিং, রিটাচ এরকম টাইপের বা ব্যাকগ্রাউন্ড রিমুভিং এরকম অনেক ধরনের কাজ করতে পারতেন, বাট এখন কিন্তু শুধুমাত্র যে ফটোশপ তা না, ফটোশপের সাথে আরো অনেকগুলা আছে যেগুলা হচ্ছে গিয়ে আপনার ফটোশপের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। যেরকম ক্যানভা আছে, প্রিমিয়াম ক্যানভা দিয়ে আপনি ফটোশপে যা করতে পারবেন এখানে তার থেকে বেশি ভালো জিনিস করতে পারবেন। তবে কিছু কিছু জিনিস আপনি কাস্টমাইজ ফটোশপে ভালো করে নিতে পারতেন, ক্যানভাতে ওইভাবে পারতেছেন না। আগে ফটোশপ আমরা ইউজ করতাম শুধুমাত্র ফটোশপ যেরকম ওই যে CS8 বা CS6, এখন কিন্তু সেইটা আপগ্রেড হয়ে ফটোশপ সিসি হয়ে গেছে। সিসি হচ্ছে 2018 2019 2020, আস্তে আস্তে যত মানুষের চাহিদা বাড়তেছে, আমার এইটা এরকম দরকার ওইটা এরকম দরকার, আপগ্রেড হচ্ছে। সো মূল কথা হচ্ছে আসলে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট পাচ্ছেন না তারা মূলত আহ হইতে পারে আমি শেখাইতে পারতেছি না, অথবা আমার কাছ থেকে যা নিচ্ছেন তারা সেগুলো হচ্ছে গিয়ে তাদের কাজে লাগতেছে না, বা তারা আসলে বুঝতে পারতেছেন না যে আমি আসলে কি বোঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে তারা একটা কাজ করতে পারেন যে যে জিনিসটা আসলে তুমি বুঝতেছেন না সেটা আমাকে একটু প্রশ্ন করবে, যে ভাই এটা যে আপনি কি বোঝাচ্ছেন আমার বোঝার মধ্যে আসতেছে না। তো আমি তাকে বুঝাইলাম, উনি যদি বোঝার পরে আমি কয়েকটা প্রশ্ন করলে সে যদি মানে সঠিক উত্তর দিতে পারে যে হ্যাঁ আসলে এটা এই, আমি কিন্তু তখন বুঝবো যে হ্যাঁ উনি বুঝছে। তো তখন আমি তাকে সাজেস্ট করব যে এই হচ্ছে যে টপিকটা, এই টপিকের সাথে লিঙ্ক যে টপিক আরো আছে সামনে ওইগুলা করেন, যেগুলো পিছনে আছে ওইগুলো একটু দেখে আসেন, তাতে আপনার ধারণা আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো উনি দেখলেন, সামনের 2-3টা ক্লাসও করলেন, করার পর তার যদি এরকম মনে হয় যে আসলে আমি মজা পাচ্ছি না এটা করে, যেরকম ফটোশপের মধ্যে হিজিবিজি ডিজাইন করেও মোটামুটি হচ্ছে একটা মজা পাওয়া যায়, যে না আমি একটা আর্ট তো করতেছি সেটা হিজিবিজি হোক, একটা ইন্টারেস্ট থাকে। তো ওই ইন্টারেস্টটা যে পাবে না আসলে, আহ,
উনি ওইটা আসলেই শিখতে পারবে না, বা উনি ওইটার ভিতরে ইনভলভ থাকতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। বাট যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে এখনো পর্যন্ত মনের ভিতরে একটু একটু এরকম ইগুলো আছে যে আমি ইন্টারেস্ট পাচ্ছি না বা আমার কাছে ভালো লাগতেছে না কেমন জানি, আপনারা কি করবেন যে যে টপিক গুলা শেখানো হচ্ছে ওইগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, ওইগুলো একটু প্র্যাকটিস করবেন। দেখবেন যে আহ, আমি যেটা শিখিয়ে দিচ্ছি যে সেইটাই করতে হবে তা না, ওইটা রিলেটেড আপনি গুগলে সার্চ দিলে অনেক ধরনের ইনফরমেশন পাবেন। আপনি একই রকম জিনিস, রিলেটেড জিনিস আনেন, সেখানে ইমপ্লিমেন্ট করেন এবং সেইটা দিয়ে আপনি কাজ করেন। আপনার ভিতরে কিন্তু আস্তে আস্তে ওই ইন্টারেস্টটা বাড়বে যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিংই করতে চাই। কারণ আমি যখনই কোর্সের নাম বলতেছি ডিজিটাল মার্কেটিং, অবশ্যই সেটার সাথে মার্কেটিং জিনিসটাই জড়িত, যে সেটা মার্কেটিং কিভাবে করতে হয়, বা একটা প্রোডাক্টের একটা হচ্ছে আহ সেকশনের বা একটা হচ্ছে সার্ভিসের একটা কন্টেন্টের মার্কেটিং করে কিভাবে একজন অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, এটাই তো মূল বিষয়। তো আপনার যদি অডিয়েন্সের প্রতি ইন্টারেস্ট না থাকে বা এই মার্কেটিং ব্যাপারগুলোর সাথে জড়িত বিভিন্ন জিনিসের যদি ইন্টারেস্ট না থাকে, আপনার কাছে মনে হয় অনেকগুলো ব্যাপার অনেকগুলো প্যারামিটার, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট লেভেল একটু লো থাকতে পারে। এটা স্বাভাবিক বিষয়, এটাই বলতেছি যে যারা ইন্টারেস্ট পাচ্ছেন না আহ, তারা একটুখানি হচ্ছে গিয়ে মেসেঞ্জারের মধ্যে নক করে দিবেন যে ভাই আম, আমরা হইলো গ্রাফিক ডিজাইনে ক্লাস করব, আর আমরা ইন্টারেস্ট পাচ্ছি, অবশ্যই আমরা এটা এগিয়ে নিয়ে যাইতে চাই। তো আমার ক্যারিয়ার আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং করব। হ্যাঁ, তাতে কি হবে, যদি আমাদের 4 জনও থাকে বা 5 জনও থাকে বা 50 জনও হয়, সেটা আমাদের একটা নলেজে থাকলো যে হ্যাঁ আসলে আমার ব্যাচের মধ্যে এরকম। না হলে দেখেন এই যে আমাদের এখন মোটামুটি ধরেন 6 জন 7 জন বা 8 জন আমরা আছি, তো এখনই কিন্তু আমি গিয়ে মেসেঞ্জারের ভিতরে এখন আবারও আমার লিখতে ইচ্ছা করতেছে, কারণ এর আগে আমি 15 জন 16 জন দেখে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমি কিন্তু আবার গিয়ে হচ্ছে লিখবো যে ভাই যারা যারা জয়েন করতেছে না একটু জয়েন করে ফেলেন। কাজ আমরা যেটা দেখতেছি তার থেকে যখন লোয়ার লেভেলে চলে যাচ্ছে, তখন আমার নিজের কাছে একটু ব্যর্থতা মনে হচ্ছে যে আমি হয়তো বা ডেলিভার করতে পারতেছি না। হ্যাঁ, এরকম ব্যাপার। সো যাই হোক, এই জন্য আমি বলছিলাম বা একটা করছিলাম যে আমি নাম টাম লিখে ফেলবো টোটালি, যে যারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবেন, তারা যদি 4 জন 5 জন বা 6 জন বা সেটা যদি আরো 10 গুণ বেশি হয় তাই হবে। তো আমার যাতে একটা নলেজ থাকে যে হ্যাঁ আমার এই কয়টা স্টুডেন্ট আছে বা এই কয়জনকে আমি আমার গুলো শেয়ার করতেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওকে, রাজেন্দ্র ভাই। সেলিম ভাই কেমন হ্যাঁ আছেন? ভাই, এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আপনার আছেন? পিসির কি অবস্থা? এই পিসি যে কি হয়েছে ভাই, ওয়াশ করলে ঠিক হচ্ছে, কোনো সমস্যা ধরতে পারছে না। মেবি আপনার মাদারবোর্ড র্যামের মাদারবোর্ডে পিনে হচ্ছে কোনো আপনার সমস্যা চিপে হচ্ছে। সমস্যা হয়। আপনার যদি ওয়াশ করে হ্যাঁ, হচ্ছে মানে খানিকক্ষণ ঠিক থাকে, তারপরে আবার যদি হয়ে যায়, হ্যাঁ ওটা চিপে সমস্যা। হ্যাঁ আমরা আমারও ল্যাপটপে তাই যদি হয়। এরকম সমস্যা হয় তাহলে পুরো ওই চিপ ধরে বদলে ফেলি, ওই চিপের মধ্যে ধরেন প্রসেসর অ্যাটাচ থাকে কোনোটা, প্রসেসর অ্যাটাচ থাকে না কোনোটা, কিন্তু নিচে যে চিপটা আছে ওইটা ধরে বদলে ফেলি। যাই হোক, এখন দেখেন কি করা যায়। এখন দেখি কয়দিন চলে। আমার আর একটা সিপিইউ আছে বাসায়, ওটা একেবারে মানে লো রেঞ্জের, এই ক্ষমতা কম। হুম তো শেষ পর্যন্ত না হলে ওইটাই নিতে হবে। তো আমি মনে হয় আপনাদের কথা একটু শুনলাম। হুম ব্যাপারটা হুম। হলো যে স্টুডেন্ট আসলে, স্টুডেন্ট বলবো না ট্রেনি বলবো, ট্রেনি বলি, প্রশিক্ষণার্থী বলি। আমরা প্রশিক্ষণার্থী সবাই আসলে অনেক স্টুডেন্ট। কম। হ্যাঁ, সবাই স্টুডেন্ট, প্রশিক্ষণার্থী কম। তবে আম, আমাদের আরো বেশি প্রশিক্ষণার্থী হলে দেখা যাচ্ছে যে খুব ভালো লাগতো। অল্প মানুষ হলে অল্প জানা যায়, বেশি মানুষ হলে আসলে বেশি জানা যায়, অনেক প্রশ্ন উঠে প্রশ্নগুলো আসে। যত স্প্রেডিং হবে, যত মানুষ বেশি প্রশ্ন করবে, তত বেশি উত্তর আসবে, এটা ব্যাপার। তো যাই হোক, আমাদের যেহেতু এটা রানিং চালাতে হবে, আমি যতদূর জানলাম যে নেক্সট সেশনে হুম হুম। ট্রেনিং আরো বেশি হবে। আপনার এবার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল একটা বিষয় নিয়ে, এই জন্য ট্রেনিং কম। 4টা জেলা, 4টা থানার এখন আছে, এরপর আরো বাড়বে। তো গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং তো দুইটা দুই জগৎ, দুইটা দুইটা একেবারে আলাদা বিষয়। একটার সাথে আর একটা সম্পর্ক, মৌলিক সম্পর্ক নাই, তবে আহ, কিছু ইনডাইরেক্ট সম্পর্ক আছে। যেমন
গ্রাফিক্সের একেবারে সহজ জিনিস ইমেজ গুলা, এগুলোর ব্যাপার এতে আছে, ওয়েবসাইটও কাজ করতে গেলে আছে, সোশ্যাল মিডিয়া আছে। তো ব্যাপার এটা না, কিন্তু ইন্টারেস্ট লেভেলটা হচ্ছে দেখতে হবে, ইন্টারেস্ট লেভেল কোনটাতে হাই। তো আমাদের কাজ আমরা করি, দেখা যাক কতদূর কি হয়। মানে সেটাই বললাম ভাই, যে হচ্ছে কি ইন্টারেস্ট যদি দুইজনেরও থাকে, তো সেই ক্ষেত্রে যদি আমার দেখা থাকে যে না মাত্র দুইজন আছে, বা সেই দুইজনের জায়গায় যদি 200 জন হয়, তাও কিন্তু আমার মাথায় থাকতেছে বা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার কিন্তু যারা যারা আমরা শিখতেছি একসাথে তারা আমরা 200 জন। তো সেই ক্ষেত্রে এই যে মেসেঞ্জারের মধ্যে গিয়ে বারবার হচ্ছে গিয়ে একটু ই করা বা হুম হুম। মনের ভিতরে একটু খারাপ লাগা যে না, এতদিন দেখেন আমরা 15-16 জন করে দেখে আসছি, এখন দেখতেছি হঠাৎ করে প্রতিদিন আট আমি তো থেকে নয় 4 জন জন পাই, হয়। আমি হ্যাঁ, গ্রাফিক্সে ঘুরে ফিরে 4 জনকে পাই। তো এই এটাই 4 জনকে বলছি দিয়েই যে 2 ঘন্টা টাইম আমার পার দেখা করা যাচ্ছে লাগে। যে হ্যাঁ হ্যাঁ, আমি এই যে যে পরে যে কয়দিন আপনি হচ্ছে গিয়ে 8টার থেকে যে কয়দিন ক্লাস নিচ্ছিলেন, তো তারপরে থেকে দেখলাম যে আমরা 8-9 জন করে পাই। তো ক্লাস শুরু করার পরে আমরা হুম হুম। মোটামুটি 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট একটু অফ থাকি যাতে সবাই একটু জয়েন করতে পারে। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি মাত্র 3-4 জন, মানে আমি ধরে 3-4 জন, সেখানে একটু খারাপ লাগে, এই জন্য বলছিলাম কথাটা যে আসলে হ্যাঁ, হ্যাঁ, আমারও তো খারাপ লাগে, আমিও মাঝে মাঝে বলি কি ব্যাপার আপনারা আসেন না, গুরুত্ব দিচ্ছেন না নাকি ফ্রি বলে। আসলে ব্যাপারটা তো ফ্রি না, পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই। তো কোন পার্টে আছেন ভাই এখন? আমি তো অনেকদিন আপনাদের এতে উঁকি মারতে আচ্ছা পারিনি, কোন পার্ট পার্টে আছেন এখন? বলতে হচ্ছে আম, আমরা কিওয়ার্ড এবং আর্টিকেল মোটামুটি যেটুকু স্ট্রাকচারগত বেসিকের থেকে কিছু অ্যাডভান্স, হ্যাঁ এই টাইপ জিনিসগুলো আমরা জানছি এবং ওইগুলো একটু শেখা হচ্ছে। পরে আমরা ওয়েবসাইটের যে পরিচিতি আছে, ওয়েবসাইটের হচ্ছে আসলে হুম আম, হুম। যে বেসিক পরিচিতি আর কি, যে আসলে ওয়েবসাইটটা কার, কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে, কবে রেজিস্ট্রেশন হয়েছে, তার যে একটা মেয়াদ থাকে, আসলে যে ওয়েবসাইট হুম হুম। কিসের কিসের সমন্বয়ে হয়, এই টাইপের যে পরিচিতি, ওই পরিচিতি গুলো দিছি। আর হচ্ছে তার মধ্যে আমরা কিছু কিছু সবাই হলো নিজেদের একটা করে ব্লগ তৈরি করছি ওয়ার্ডপ্রেস এবং ব্লগের মধ্যে বা ব্লগের মধ্যে। আর তার সাথে হুম হুম। হচ্ছে গতকালকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করছি, যে যে যেরকম আমরা কোনো একটা সাইটের হচ্ছে বেসিক পরিচিতি গুলো জানলাম। তো এখন আমরা জানি যে আসলে বেসিক পরিচিতির মধ্যে কি কি থাকে, কিন্তু সেটা যদি আমি অ্যাডভান্সড আকারে অ্যানালাইসিস করতে চাই, যে যেরকম আম, ওইটা আমাদের আসলে কোন দিক থেকে কম্পিটিটর কিনা, যারা গুগলের রেজাল্টের ফার্স্টের দিকে আসতেছে বা ওই প্রায়োরিটি লিস্টের প্রথম পেজের মধ্যে দ্বিতীয় পেজের মধ্যে আসতেছে, তো তাদেরকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, কিসের কিসের মাধ্যমে বা কিসের ভিত্তিতে অ্যানালাইসিস করতে পারি, কোন টাইপের টুলস আমাদের হাতে প্রয়োজন হবে, বা সেইটার মধ্যে গেলে কি টাইপ হুম হুম। হবে না হবে, হ্যাঁ এই জিনিসগুলো আমরা হচ্ছে গতকালকের সেশনে আলোচনা করছিলাম। আপাতত এই পর্যন্ত আছে। আর আমরা হচ্ছে একটা টার্গেট নিছি বলা যায়, সেটা হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার, এই আজকে ধরে শুক্র শনি আমাদের তো ছুটি, যার জন্য হচ্ছে বৃহস্পতি আর হুম। এদিকে হচ্ছে রবি এবং সোম, এই 3 দিন মিলে আমরা একটু গিকটা নিয়ে খাটাখাটি করব, যে সবাই যাতে মোটামুটি কিওয়ার্ডের উপরে হোক আর্টিকেলের উপরে হোক, যে যেটা ভালো মনে করে, বা কারোর যদি আগের থেকে কোনো একটা ভালো স্কিল থাকে, তো উনি যেন সেই স্কিলের উপরে হুম ভিত্তি হুম। করে সবাই যেন একটা করে গিগ পাবলিশ করতে পারে, যাতে আমরা ক্লাস চলাকালীনই মোটামুটি কেউ না কেউ হচ্ছে যে একটা দুইটা বা তিনটা যে যেভাবে পারে অর্ডার যেন প্রসেসটা হয়। এইটা এই পর্যন্ত আসি আপাতত, এরপরে হচ্ছে আমরা যাব আম, সাইটের বাহ, অডিট আপনি তো করতে। অনেক অনেক কিছু কভার করার সুযোগ পেয়েছেন ভাই। আমি তো অত সুযোগ পাইনি। আপনার এই যে একে তো এই এদিক ওদিক যাতায়াতের কারণে ট্রেনিং ছিল, হ্যান ত্যান দিয়ে আমার তো টাইম ওয়াস্ট হয়ে গেল। আর পিসিতে সমস্যা হচ্ছিল। তো সমস্যা নেই, আসলে গ্রাফিক্স ডিজিটাল তো মার্কেটিং, এর জন্য অনেক সময় দিতে হবে। যেমন সেটাই আমি বলছিলাম সবাইকে যে গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং হয় কি, আমি যেহেতু দুইটাই জানি, হুম তারা হয়তো এখানে আমাকে এখন চেনেন, তাদের বলে উদ্দেশ্যে যে আমি দুইটা নিয়ে কাজ করি, মানে সমন্বয় করে কাজ করি। আমার দুইটাই শেখার সুযোগ হয়েছে। তো গ্রাফিক্স এর ব্যাপারটা হলো এটা টুলস নির্ভর।
মানে একটা উদাহরণ দিলে যে এরকম একটা হোয়াইট বোর্ড দেওয়া হলো আর বিভিন্ন কলম দেওয়া হলো, কোনোটা সরু, কোনোটা মোটা, কোনোটা মাঝারি, আবার কোনোটা দিয়ে মোছা যায়। মানে ব্যাপারটা হুম, হুম, এরকম যে ওই ক্যানভাসে আপনি কি আঁকবেন, কোন তুলি দিয়ে আঁকবেন, আহ, এই ব্যাপারটা টুলস এর ব্যবহার গুলো দেখাই দিলে কেউ ভিজিবল, মানে আমি যেটা সবসময় বলি যে সহজে দেখা যায় একটা ছবিকে রিটাচ করলাম, এটা দেখা যাচ্ছে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোটা এটা তো সময় সাপেক্ষ, এটা তো সহজে দেখা যাচ্ছে না, ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে না। হুম। তো এই ওটাকে জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি, বুঝছেন ভাই? আমরা পদক্ষেপ নিয়েছি হচ্ছে, আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এই দুইটাতে দুইটা ব্লগ খুলছি সবাই মিলে। এবং আহ, আমরা এই যে যে কিওয়ার্ড রিসার্চ এবং আর্টিকেল রাইটিং এরপরে গিয়ে যখন পুরাটা আস্তে আস্তে যে লিঙ্ক ব্যাপারগুলো আছে আরো সামনে, ওইগুলা যখন পুরাটা শিখে যাব, তো তখন এই হুম যে হুম মানে ছোট ছোট যে স্টেপ গুলো ওইটার ভিতরে নিচ্ছি, যে এখন আমরা ওয়েবসাইটের পরিচিতি জানলাম, তো আমাদের যাদের ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট আছে আমরা ক্রিয়েট করছি, ওইগুলোর যে পরিচিতি আছে যেরকম ডিএ কত, পিএ কত, বা আসলে ওর ভিতরে কোন কোন কিওয়ার্ড ইউজ করা যায় না যায়, হ্যাঁ, তো ওইটার ব্যাকলিংক হুম করা হুম আছে কি নাই, এই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু তখন ক্লিয়ার হয়ে গেছে। আবার যেমন হচ্ছে আমরা ছোট ছোট কিছু 2 লাইন হইলো যে আর্টিকেল গুলো লেখা হয়েছে বেসিক, যে কিভাবে আর্টিকেল পোস্ট করতে হয় সেগুলো আমরা জানছি। হুম তো এইভাবে যখন আমরা ওই আর্টিকেলের থেকে আরেকটুখানি প্র্যাকটিস করতে করতে একটা ভালো একটা আর্টিকেল লিখে ফেলবো, আগামী দেখা যাচ্ছে যে 10-15 দিন টাইম দিয়ে, যে আপনাদের 10-15 দিন টাইম, এর মধ্যে একটা 500 বা 600 ওয়ার্ডের একটা আর্টিকেল আপনারা রেডি করে ফেলেন, যে একদম সুন্দর আর্টিকেল হবে, ওইটা আমরা পোস্ট করে পাবলিশ করতে পারবো এরকম। তো হুম এটা যখন হয়ে যাবে, তখন কিন্তু আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করে ওর ভিতরে দিতে পারবো। ওই কিওয়ার্ড গুলোর জন্য আমাদের কিছু কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, যে আমরা যে টপিক নিয়ে লিখতেছি সেই কম্পিটিটর কারা আছে, সেই কম্পিটিটরে কোন কোন টাইপের কিওয়ার্ড তারা ইউজ করছে, তো সেইগুলো আমরা ওর ভিতরে ইউজ করে দিব। তাতে কি হবে, আমাদের এই যে যে জার্নিটা মোটামুটি 2 মাসের বা 3 মাসের যে জার্নি হবে, মূল কোর্সের যে হচ্ছে যে মডিউল, তো হুম এই হুম। মডিউলটা শেষ হইতে হইতে আমাদের কিন্তু 2 থেকে 3 মাস কেটে যাচ্ছে। তাতে কিন্তু ফ্রি হইলেও মোটামুটি ব্লগারটা র্যাঙ্ক করা শুরু করবে, হ্যাঁ। তো এরকম হ্যাঁ, উদ্দেশ্যে আমরা তা আসলে করবে, কারণ রিসার্চ ভালো করে করে কিওয়ার্ড রিসার্চটাই মূলত হলো ওয়েবসাইট ইয়ার ডিজিটাল মার্কেটিং এর মূল ভিত্তি, এবং এটা হুম, একটা ব্রড ব্যাপার। এটার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক স্টাডির প্রয়োজন। তো যাই হোক, আমাদের যে কজন আছে আমরা এতে সন্তুষ্ট, সমস্যা নেই। আমরা একজনকে যদিও শেখাতে পারি, তাও মনে করবো যে হ্যাঁ আমাদের পরিশ্রমটা সার্থক। তো এইটাই আর্নিং এইটাই এর ব্যাপারটা হচ্ছে যে মূল ব্যাপার। হুম, আর্নিং এর ব্যাপারটা হলো আমরা তো এই শর্ট টাইমে সব শিখাই দিতে পারবো না, তবে একটা ভালো যতটুকু একটা কাভার করা ধারণা, যায়। স্বচ্ছ একটা ধারণা হুম, এইটা। যেটা আমরা দিতে পারবো, আশা করি যে অন্যান্য জায়গায় যেগুলো দেয় ব্যবসায়িক উদ্দেশ্যে এই ভুলভাল তথ্য বা মুখরোচক তথ্য, এগুলো আমরা প্রোভাইড করিও না, বা করার ইচ্ছাও নাই, বা করবো না। আমরা যেটা সঠিক সেটাই দেওয়ার চেষ্টা করি। আমি তো আজকে 3-4 ক্লাস ধরে গিগ পাবলিশ করাই দেখাচ্ছি যে একটা পারফেক্ট গিগ কিভাবে আপনি পাবলিশ করবেন। তো এখনো ওইভাবে কেউ গিগ পাবলিশের উপযুক্ত হয়নি। আমি যেহেতু আমাদের সিলেবাস নাই, আমি বলেছি যে আপনাদের আমি যে খুব বেশি কাজ শেখাবো তাও না, 4টা থেকে 5টা কাজ শিখতে পারলে আপনি 4-5টা গিগ দিতে পারবেন। এগুলো নিয়ে কাজ করেন, কাজ করার পর আপনি এক সময় অনেক আর্নিং করেন, আর্নিং করে যখন দেখবেন যে না আমি কোন এক বড় ভাইকে বা কোন এক ট্রেনারকে সময় কিনে নিতে পারবো, মানে সময়টা যখন নিতে পারবেন, কিনে নেওয়ার যোগ্যতা হবে, তখন আপনি সময় কিনে নিয়ে তার কাছ থেকে শিখেন। কিন্তু এখন যেটা দিচ্ছি সেটা আহ, খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখেন ভবিষ্যতে আপনাদের এটা একটা আহ, ভালো কথা বলছেন কিন্তু, যে কারণ আসলে ভাই, আমরা আমাদের একটা কিন্তু, টেন্ডেন্সি আছে। হ্যাঁ ভাই, আমি আমি যেহেতু বলছি এখন কি, মার্কেটিং করছি, তো আচ্ছা, আমি এর আগে 6 মাস মার্কেটিং করেছি, তো হুম, ভাই ফ্রি দিলে জনগণ যেটা হয় যে মনে করে যে এটা ফ্রি, বা অনেক আমাদের ফেসবুক গ্রুপে যান, দেখবেন যে ফ্রি কোর্স চলে আসেন, ফ্রি কোর্স আসলে এগুলো ফ্রি না, এখানে অনেক ঝামেলা আছে। মুখরোচক তথ্য দিয়ে কাছে টেনে ব্রেন ওয়াশ করে। জামালপুরের এক ছেলের সাথে আমার পরিচয় হলো, উনি নাকি 3 মাসে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাই দেবে। তা আমি বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা পুরোপুরি শিখাই দিতে পারবেন 3 মাসে? তো হচ্ছে হ্যাঁ আমি পারবো।
এটা তো আমরা যারা জানি এটা তো বিষয়টা তো হাস্যকর অনেকটাই। আমি একজনের তো পাইছিলাম 17 দিনে। এইগুলো আসলে আচ্ছা, না হ্যাঁ, জামাল স্যার না, না এগুলো নাম ওই আমরা না বলে, জামালপুরের, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা না, নাম না বলে অনেকে আছে, জামাল স্যারের শিষ্য অনেকে আছে। আহ, তো দারুণ। আপনারা শেখেন ভাই, যদি কিওয়ার্ড রিসার্চটাও যদি শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এ, তাও অনেক বড় কিছু। কিওয়ার্ড রিসার্চ, মার্কেট প্লেস, এই দুইটাও যদি আপনারা শিখতে পারেন, তা এই হলো ব্যাপার। শিখার আসলে কোনো শেষ নেই, শিখার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। যত তো দিন আপডেট হবে ভাই তত তাহলে আপনি বেশি। ইয়া করেন। Okay. হ্যাঁ আগান, আমি 8টা থেকে নিয়েছি ওদের 4 জনের সুবিধার্থে, যে 4 জন হলো গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাই। তো আমি আর কথা না বাড়াই, আপনি তাহলে ক্লাসটি কন্টিনিউ করেন ঠিক ভাই। আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ। সো আমরা আসলে যে টার্গেটের জন্য আগাচ্ছিলাম, হ্যাঁ, তো সেটা একটু করি। সেলিম ভাই অনেকগুলো কথা বলে গেলেন, অবশ্যই আহ, অনেক গুরুত্বপূর্ণ কথা। তো আমি দেখতে চাইবো যে মোটামুটি এর আগে আমরা যাদের যাদের গিগ গুলা একটু রেডি করে দিছিলাম যে আম, এই গিগ গুলা পাবলিশ করা যায়, তো তাদের মধ্যে সেগুলা একটুখানি করছেন কি? আমাকে কেউ একজন একটু দেখান, আমরা একটু পাবলিশ করার জন্য হচ্ছে গিয়ে একটু করি। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাকে আম, যদি ফুলফিল ভাবে শিখতে হয়, আম, আমার কাছে যতটুকু ধারণা আছে বা আমার যতটুকু নলেজ হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, আমি বলতে পারি আপনি আহ, মোটামুটি আপনার সাইট থেকে ইনকাম করার জন্য 3 মাসের আগে উপযুক্ত হবেনই না। এটা সবাই একটু বুঝে রাখেন। মানে কেউ যদি আপনাকে 2 মাসে ইনকাম করে দেখায়ও দেয় যে ভাই এই যে 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের কোর্স করে আমি এত এত টাকা ইনকাম করতেছি, ওইটার ভিতরে এমন কিছু থাকবে যে মেথড গুলো আসলে ওই টাইমের জন্য প্রযোজ্য, এবং সামনের যে আপডেট টাইম আসবে ওইটার জন্য আপনি কিছু করতে পারবেন না, এটা ফর শিওর। অ্যাফিলিয়েট মার্কেটিং খুব আহ, জটিল একটা জিনিস। এটা আপনি যত সাইকোলজিক্যাল কিছু কিছু জিনিস আছে ওইগুলো বুঝবেন তত বেশি আগাইতে পারবেন। আচ্ছা, আমরা সেদিকে না যাই, ওইটা নিয়ে না হয় আমরা একদিন একটু বসবো সবাই, সেটা সমস্যা না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে গিগের ইগুলো হচ্ছে গিয়ে কে কে করছেন সেগুলো একটু দেখি। কেউ করছেন, মানে কেউ একজন যে উনি হচ্ছে যে দেখাইতে পারবেন যে ভাই আমার মোটামুটি হয়তো বা কমপ্লিট, আমি আপডেট দিব বা আমি পাবলিশ করবো, এরকম কেউ একজন দেখান আমাদেরকে। ভাই, জি, ইমেল ভাই। জি আমি তো নতুন কোনো গিগের জন্য কিছু বানাই নাই। আমার আইডিতে 3-4টা গিগ আছে। আচ্ছা, আপনার গিগ একটা দেয়া আছে, আপনি তো কাজ করেন মনে হয়, করেন? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ওকে। আর আশিক ভাইয়া করছেন, মানে যেটা হচ্ছে দেখাচ্ছিলেন আপনার গিগটা, আমি বলছিলাম যে মোটামুটি ফরম্যাটটা সুন্দর আছে, আপনি দিতে পারেন। আপনার তো হচ্ছে গিয়ে ইগুলা কমপ্লিট হয়ে গেছিল, ওই যে ছবি, মানে যেটা আমরা গিগের থাম্বনেইল বলি আর কি, সেই থাম্বনেইলটাও কিন্তু হিমেল ভাইয়া বানাই দিছে। ভাইয়া ছবি এসইও করা হয় না। আচ্ছা, ছবিটা একটু এসইও করে ফেলেন, আমাদের সামনেই করেন, সমস্যা নাই। আমরা একটু দেখে নিলাম আরেকবার আমাদের ভাইয়া ডেসক্রিপশন খুঁজে পাই না। ডেসক্রিপশন কিসের, মানে ছবির ডেসক্রিপশনটা কোন জায়গায় দিবেন? মানে ওই অপশনটাই পাচ্ছি না। আচ্ছা, আপনি একটুখানি অন করেন, আমি একটু দেখি। সেটাই তো বলতেছি, আপনি একটু প্রেজেন্ট করেন কষ্ট করে করে, তারপর আমরা একটু দেখি, দেখলে হচ্ছে। হুম, আচ্ছা।
আচ্ছা, আপনার এটা পিএনজি, হ্যাঁ, আপনি এটা জেপিজি করে ফেলেন ভাই আগে। জেপিজি না করলে আপনি পারবেন না। পিএনজি তে আপনি ডিটেলস এর ওই জিনিসগুলো পাবেন না, হ্যাঁ, পিএনজি তে আসে না। আপনি এটা জেপিজি করে ফেলেন। আমি কি মানে জেপিজি ফরম্যাটটা পাঠাবো ভাই? হ্যাঁ, 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 আপনি তাকে পাঠাই দিলে আরো বেশি ভালো হয়। উনি যদি কনভার্ট করে নিতে পারে তাতেও সমস্যা নেই। জেপিজি তে আসলে ইমেজের যে ইটা আছে এটা হয় না। পিএনজি তে আসলে ফাইলের ইটা ভালো থাকে, সুন্দর থাকে। ঠিক আছে। টেক্সট গুলো মানে ফ্রেশ থাকে অনেক। হ্যাঁ, 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 রাইট। উজ্জ্বল দেখা যায় আর একটু সুন্দর দেখা যায়। জি। ভাই ট্যাক্সে কি দিব? ট্যাগসে হচ্ছে গিয়ে আপনি আম, আপনার কিওয়ার্ড গুলা দিয়ে দিবেন। যে কিওয়ার্ডের ট্যাগ গুলা হচ্ছে গিয়ে আপনি যে ইয়েতে দেন, কিওয়ার্ড রিসার্চ, কেডব্লিউ রিসার্চ, এরকম। যে সেলিম ভাই তো দেখাই দিছিলেন আপনাদেরকে এর আগে একদিন। আপনি সবার আগে হচ্ছে এইগুলা কি বলে ওই যে টাইটেলটা চেঞ্জ করে নেন ছবির। ছবির টাইটেল আর আপনার হচ্ছে ইয়ের টাইটেল, ওই যে আপনি যে গিগটা দিবেন গিগের টাইটেল একদম সেম হবে, হ্যাঁ। গিগের যে টাইটেলটা আছে ওইটা নিয়ে এসে আপনি ছবিতে দিয়ে দেন। আই উইল থেকে? হ্যাঁ, পুরোটাই। আপনি যেটা দিবেন ওইটা পুরোটাই। এত বড় টাইটেল তো আপনাকে নিতে না করছিলাম আর কি। So, আপনি মূল যে টাইটেলটা আছে ওই টাইটেলটা নেন। পুরাটা না ভাইয়া। আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ উইথ হাই সার্চ ভলিউম, এই যে উইথ হাই সার্চ ভলিউম এটা কেটে দেন। লো কম্পিটিশন এটাও কেটে দেন। তারপরে হচ্ছে গিয়ে শুধু ওই জায়গায় লিখবেন যে কম্পিটিটর অ্যানালাইসিস, যেহেতু আপনি কম্পিটিটর অ্যানালাইসিস দিতে চাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস থাকবে ভাইয়া। এখানে কম্পিটিটর অ্যানালাইসিসটা দিয়ে দেন। কম্পিটিটর বানান একটু ভুল আছে, ওটা একটু ঠিক করে দেন। ঠিক আছে। ওকে। এবার আপনি একটুখানি দেখেন যে পুরাটা মিলে আপনার হচ্ছে কতগুলো ওয়ার্ড হচ্ছে, টুলস থেকে একটু দেখে নেন, মানে কতটা হচ্ছে কি ক্যারেক্টার আপনি করতে পারছেন এর মধ্যে। 60টার বেশি হলে মোটামুটি আমাদের জন্য একটু সমস্যা। আচ্ছা, 72 ক্যারেক্টার হয়ে গেছে, হ্যাঁ। ক্যারেক্টার 72 হয়ে গেছে, আমাদের কমাইতে হবে। মানে ওইটা ওয়ার্ড, ওইটা 12টা ওয়ার্ড। আই একটা ওয়ার্ড, উইল একটা ওয়ার্ড, ডু একটা ওয়ার্ড, কিন্তু ক্যারেক্টার হচ্ছে 72টা। দেখেন
ওই যে নিচে এবার 71টা ক্যারেক্টার হয়েছে। আচ্ছা, কেউ একজন একটা টাইটেল সাজেস্ট করছেন, সম্ভবত হিমেল ভাই, আই উইল ডু অ্যাডভান্সড এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক হাই। ওকে, সো আপনি এটাও নিতে পারেন, তার সাথে কম্পিটিটর অ্যানালাইসিস যোগ করে দিলেন যদি হয় আর কি, অ্যাডভান্সড এসইও এমন একটা কিওয়ার্ড। টাইটেল আমি ইন ফিউচার ইউজ করবো যদি কিওয়ার্ড নিয়ে গিগ বানাই আর কি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে কিওয়ার্ড আসলে আপনি কি দিবেন সেটা অবশ্যই নির্ভর করবে যে আসলে টাইটেলটা কিভাবে অপটিমাইজ করতে যাচ্ছেন তার উপরে, হ্যাঁ, যে আপনি কি সার্ভিস দিচ্ছেন তার উপরেও। আপনি যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেন অবশ্যই শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ হবে। আপনি যদি মনে করেন ওর ভিতরে কম্পিটিটরদের অ্যানালাইসিসও করে দিবেন, ওইটা অ্যাড করে দিবেন যে হ্যাঁ আমি কম্পিটিটর অ্যানালাইসিস করে দিব। সো সেই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা, ফর এই যে টপ র্যাঙ্কিং, ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস, আচ্ছা, আপনি ফর টপ র্যাঙ্কিং হচ্ছে যে বাদ দিয়ে আপনি যদি এখানে দিতে পারেন যে আই উইল ডু অ্যাডভান্সড এসইও কিওয়ার্ড রিসার্চ উইথ কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ, তাও হবে। কম্পিটিটর অ্যানালিটিক্স না তো, কম্পিটিটর অ্যানালাইসিস, যেহেতু আপনি কম্পিটিটরদের অ্যানালাইসিস করে দিবেন বা দিতে চাচ্ছেন, হুম, সেই ক্ষেত্রে এরকম দিতে হবে। ওই যে টু র্যাঙ্ক হাই এটা দিলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এস হবে, এস অ্যানালাইসিস, সি হবে না ভাইয়া? হ্যাঁ, একটা স্পেস দেন, ওই যে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক করে না, রাইট, ওকে। আই উইল ডু এর পরে অ্যাডভান্সড একটু দিয়ে দেন, দেখেন কয়টা আসে, অথবা আগে একটু দেখে নেন এইটাতে কয়টা আসতেছে। আমরা 60-এর ভিতরে, আচ্ছা এখানে 55টা দেখাচ্ছে, ওকে। সো একটু অ্যাডভান্স দিয়ে দেখেন যে কয়টা হয়। ওই যে আই উইল ডু এটার পরে অ্যাডভান্সড লিখে দেন, ইমেল ভাইয়ারটা ইউজ করি, মাইন্ড করলে করলো। আচ্ছা, সো ওকে, আই উইল ডু অ্যাডভান্সড এসইও কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা, উইথ, ওকে, এবার একটু দেখেন যে কয়টা, 64টা হচ্ছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, আপনি উইথ আছে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি দিয়ে দেন, কারণ হইলো আমরা 60টা ক্যারেক্টার ওখানে 64টা ইউজ করছি, সেটা আমরা যখন পাবলিশ করব ওই সময় দেখা যাবে, সমস্যা নেই। আমাদের কিওয়ার্ড দুইটা, এসইও কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস, এই দুইটা থাকতে হবে। সো ওই দুইটা আমাদের আছে এর মধ্যে, আপনি দেন, ওইটাই কপি করেন, করে টাইটেল দিয়ে দেন। হুম, ওকে, ঠিক আছে, জেনারেল হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে কি আপনি ওই যে ডিটেইলসে চলে যান, সিকিউরিটি না ডিটেইলস, হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে টাইটেল যেটা আছে ওই টাইটেলটা আবার চেঞ্জ করে দেন, ডেসক্রিপশনে যে টাইটেল, ওই যে প্রথমে উপর। আচ্ছা, সাবজেক্ট এখানে কি দিতে বলছিলেন, মানে কিওয়ার্ড রিসার্চ কিনা, কিওয়ার্ড রিসার্চ এন্ড হচ্ছে গিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস। আমি যদি দিতাম তাহলে এরকমই দিতাম যে এই সাবজেক্ট নিয়ে আমি কাজ করতেছি আর কি, সেক্টর। হুম, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ, মানে উইথের জায়গায় এন্ড দিয়ে দেন, হ্যাঁ, এন্ড এন্ড, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে রেটিং, রেটিং 5 স্টার, ওকে, ট্যাগস গুলা দিয়ে দেন যেরকম ওই যে আপনি আগে থেকে রিসার্চ করে রাখছেন,
কিওয়ার্ড রিসার্চ, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড বা এসইও কিওয়ার্ড রিসার্চ, এরকম যেগুলো আছে ট্যাগস গুলো এখানে দিয়ে দেন। হুম, ট্যাক্স গুলো দেন। হ্যাঁ, ওই যে মানে এরকম দিতে পারেন যে প্রথমে ওই যে আমরা নিচে ওই যে ফাইবারে যে এরকম ট্যাক্স দেই না, ওইরকম টাইপের ট্যাক্স আপনি দিতে পারেন এর ভিতরে। কমেন্টস আচ্ছা, কমেন্টসে কি দিতে বলছিল কি মনে আছে কারোর? কেউ একজন বলতে পারবেন? মেবি ট্যাক্স গুলোই হবে। ওকে, কমেন্টস এর মধ্যে আমরা ট্যাগই অ্যাড করতে পারি তাহলে। ভাই ফাইবারের গিগের মধ্যে যে ট্যাগ গুলা দিব ওই ট্যাগ গুলা এখানে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই ট্যাগ গুলাই যে ট্যাগস এর মধ্যে এখানে দিতে হবে, যে ফাইবারে আমরা যে নিচে ট্যাগ গুলা দিব ওইগুলা। আহ আশিক ভাইয়া তো পুরোপুরি টাইটেলই কপি করে দিচ্ছেন, দুই জায়গাতে দেখলাম ট্যাগ এবং কমেন্টস। আপনি হচ্ছে গিয়ে ট্যাগ গুলো বেছে রাখেননি, যে এরকম ওই যে কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, বা দেখা গেল কেডব্লিউ রিসার্চ এরকম টাইপ, বা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এরকম টাইপের যে ট্যাগ গুলাতে আপনাকে আসলে খুঁজে পাবে, বা ফাইবার জানবে যে হ্যাঁ আপনি এইটা নিয়েই আসলে এই গিগটা দিচ্ছেন বা কাজ করতেছেন। আমরা যে কিওয়ার্ড গুলো আসলে ওই যে উপরের দিকে খুঁজে পাই, আমরা যখন ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর আমরা আসলে যেটা খুঁজে পাই, হ্যাঁ সেটা। না ভাইয়া। ওকে, সো ওই ট্যাগ গুলা একটুখানি হচ্ছে গিয়ে ই করতে হবে, রিসার্চটা করে নিতে হবে যে হ্যাঁ আমরা কি কি ট্যাগ দিব। আচ্ছা, আপনি পরের গুলা করেন, ওইগুলা হচ্ছে গিয়ে আমরা একটু লাস্টের দিকে করব, সমস্যা নেই। পরের গুলো একটু ফিল আপ করে ফেলেন। যেরকম অথরের এটা হচ্ছে গিয়ে আপনার ই হবে কি বলে, ফাইবারের যে ইউজার নেম আছে, হ্যাঁ, অথরের জায়গায় ফাইবারে ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপরে ডেট, যেটা আজকের ডেট বা আপনি যেদিনকে গিগ পাবলিশ করতেছেন সেই ডেট যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, কি এর মেসেজ দেয়? প্রোগ্রাম আচ্ছা, প্রোগ্রাম হচ্ছে গিয়ে এটা আপনি কি দিয়ে তৈরি করছেন সেইটা, হ্যাঁ। ওইটা চেঞ্জ মেবি করা যায় না, একটু ট্রাই করে দেখেন। যদি চেঞ্জ করা যায় তাহলে ওই ক্যানভাস জায়গায় আপনি ফাইবার লিখে দিবেন। ঠিক আছে? আমার মনে হয় না যে ওইটা চেঞ্জ করা যায়। হয় না। হয় না? হ্যাঁ, রাইট, ওইরকমই হয়। আচ্ছা, তো আপনি হচ্ছে গিয়ে অথরের জায়গায় ওই যে আপনার যে ইউজার নেম আছে ফাইবারের, ওইটা দিয়ে দেন। একদম যেভাবে আছে ওইভাবে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া আপু, প্রশ্নটা একবার করেন। জি। অ্যাপটা কিভাবে করছে? অনেকেরই সমস্যা করতেছে ভাইয়া নেটওয়ার্কে,
মাঝে মাঝে যে কেটে বের হয়ে যাচ্ছে, আমারও 2 বার গেছে, মাঝে একবার টোটালি এখান থেকে বের হয়ে গেছিলাম। ইন্টারনেটে কোনো একটা প্রবলেম হইতে পারে। হুম, ঠিক আছে, ওকে, ডেটটা দিয়ে দেন। রাইট, ওকে, আজকের ডেট। জি আজকে দেন, সমস্যা নাই, আপনি যেদিন করতেছেন সেদিনই দেন। ডেট টেকেন, ডেট অ্যাকোয়ার্ড একই রকম করে দেন। ভাইয়া কপিরাইট কি পুরো লিঙ্কটা? হ্যাঁ, কপিরাইট হচ্ছে আপনার ফাইবারের যে লিংক আছে। আচ্ছা, আপনার ফাইবারের লিংক কিন্তু এই যে কি জানি আশিক 1 পর্যন্ত যেটুকু আছে, হ্যাঁ, আপ রোল আউট এইটুকু না কিন্তু। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এই যে আম, উপরে আমরা দেখতেছি ইউপি, তারপরে রোল আউট, আসলে এইগুলো তারপরে পাশে যে ট্রু লেখা ছিল ওইগুলো আমাদের কি কেন নয়? মানে আমরা ওই লিঙ্কটা পুরোটা নিব না কেন, কেউ একজন বলতে পারবেন? ওগুলো ফাইবারের ট্র্যাকার। ঠিক আছে, আসলে ওইগুলাই হচ্ছে গিয়ে আমার প্রোফাইলের মধ্যে আমি যখন আছি তখন কি অবস্থায় আছি সেটার একটা ট্র্যাকিং সিস্টেম। ওকে, সো ওকে, আচ্ছা, এসটিটিপিএস থাকবে? হ্যাঁ থাকুক, সমস্যা নেই, আপনি যদি মনে করেন রাখবেন তো রাখেন, আর যদি না চান তাহলে ওই যে টোটালি www এখান থেকে শুরু করতে পারেন, যে fiverr.com তারপরে স্ল্যাশ আপনার এটা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ইমেজ আইডি, দেখেন এটা চেঞ্জ করা যায় কিনা। না। মেবি যায় না, হ্যাঁ, রাইট। আচ্ছা, তারপরে দেখেন আরো কি কি চেঞ্জ করা যায়, তারপরে আমরা ই করতেছি। বাকি এগুলো তো দরকার নেই, যে ইমেজ হেইট বা ওয়াইড যেগুলো আছে, উইথ হেইট তো দরকার নেই। আচ্ছা, কম্প্রেশনও দরকার নাই। আচ্ছা, ক্যামেরা মেকার, ক্যামেরা মডেল, এগুলো তো দরকার হচ্ছে না। স্টপ, এক্সপোজার টাইম, এগুলো দরকার হচ্ছে না। ওকে, সো ঠিক আছে, ভাই মোটামুটি করে ফেলছি, শুধুমাত্র ট্যাগ গুলো বসাতে হবে। জি হিমেল ভাই বলেন। ওই ফাইবারে দেখলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে যে কজনের কিউতে অর্ডার আছে, জি, তো সবাই মোটামুটি লং টেল কিওয়ার্ড এই ট্যাগটা ব্যবহার করছে। আচ্ছা, মানে ট্যাগস এর ভিতরে। জি, আচ্ছা, ঠিক আর একটা আছে, হচ্ছে গুগল র্যাঙ্কিং। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে, দুইটা আমরা মোটামুটি আমরা সবার এটা, গিয়ে আছে। জি আমরা তাহলে এটা ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করব এগুলা। সো আপনার ডকটা একটু ওপেন করেন, করে আগে একটু লিখে ফেলেন আশিক ভাই, আপনি একটু ডকটা ওপেন করেন, আপনার যে ডকুমেন্ট আছে যেখানে, হ্যাঁ রাইট। আপনি উপরে চাইলে উপরে লিখতে পারেন, নিচে যদি চান নিচে লিখতে পারেন, সমস্যা নেই। হুম। আপনার সেম যে কিওয়ার্ড আপনি টাইটেলে ব্যবহার করছেন, হ্যাঁ গতদিন আমি বলছিলাম, হ্যাঁ যে কিওয়ার্ডটা আপনি সেম ব্যবহার করছেন, ওই কিওয়ার্ড গুলা দিয়ে আপনি একটু খুঁজেন, যেরকম হচ্ছে অ্যাডভান্সড এসইও, কিওয়ার্ড রিসার্চ, হচ্ছে যে তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ এইটা দিয়ে খুঁজেন।
এইটাতে যারা যারা আসবে ওই তারাই হচ্ছে আপনার কম্পিটিটর। আপনি ট্যাগস গুলা তাদের মধ্যে থেকে নিবেন এবং হচ্ছে গিয়ে যারা দেখা যাচ্ছে আছে আরো বেশি তাদের থেকে নিবেন, ঠিক আছে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের মধ্যে এই যে প্রথমে যে আছে এটা নিতে পারেন, তারগুলো দেখতে পারেন আর কি। হুম, ট্যাগস এর মধ্যে এবং কমেন্টস এর মধ্যে দুইটা একই রকম দিয়ে দিন। হ্যাঁ, এর মধ্যে দেখেন হচ্ছে কারা মোটামুটি একটু বেশি অর্ডার পাইছে। আর একটু অর্ডার বেশি পাইছে এরকম টাইপ দেখেন, মানে যাদের হচ্ছে একটু রিভিউ গুলো একটু বেশি আছে আর কি। আচ্ছা, আপনি যে টুলসটা ইউজ করতেছেন, হ্যাঁ, এই টুলসটা একটু সবাইকে একটু বলে দেন, না হলে অনেকেই ওই ফাইবারের ভিতরে গিয়ে যেরকম এই যে আপনি কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু দেখতে পাবে না, তখনই হচ্ছে গিয়ে একটা তৈরি হবে যে ভাই এটা আসলে কিভাবে করলো আমি তো বুঝতে পারিনি। তো আপনি যদি কোনো টুলস ইউজ করে থাকেন সেটা একটু বলে দেন। হুম, আচ্ছা, ফাইবার কুইক ভিউ, ওকে। আচ্ছা, লিংকও দিয়ে দিছেন, ওকে। আচ্ছা, এইটার কোনো ডিমেরিটস আছে কিনা, মানে সাইড ইফেক্টস, যেরকম কিছু কিছু এক্সটেনশন ব্যবহার করলে আবার গুগলের হচ্ছে যে সমস্যা হয় না, কিন্তু যদি ফাইবারে ইউজ করি আবার ফাইবার থেকে করে দেয়, অনেক সময় অ্যাকাউন্টে ওয়ার্নিং দেয়। তো এরকম কিছু আছে কিনা সেটাও একটু বলে দেন। ভাই সেলিম ভাই বলছিল এই এক্সটেনশনটার কথা। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আমি এতদিন ব্যবহার করছি, কিন্তু গত রাতে দেখলাম একজনের নাকি আইডি ব্যান হয়ে গেছে এক্সটেনশন ইউজ করার কারণে। তাড়াতাড়ি আমারটা রিমুভ করে দিচ্ছে। আসলে ফাইবারের জন্য যে এক্সটেনশন গুলো আছে অনেকগুলো এক্সটেনশনই আছে। তো আমরা ব্যবহার করার আগে একটুখানি হচ্ছে গিয়ে সার্চ করে বা রিসার্চ করে এটা একটু জেনে নিব, এই জন্য আসলে বললাম যে যদি আপনি টুলস ইউজ করেন সেটা ডিমেরিট যদি থাকে একটু বলে দেন। সো যেরকম হচ্ছে গিয়ে অনেকেই অটো রিফ্রেশার যেটা আছে ওইটা ইউজ করে, হ্যাঁ, অনেকের সমস্যা হয় অনেকের হয় না। তো ওইটা যেরকম একটা ইউজ করার হচ্ছে আলাদা একটা আছে, আহ মানে সিস্টেম আছে যে কত সেকেন্ড পর পর দিতে হবে বা সেকেন্ড গুলো আসলে কিভাবে দিয়ে দিতে হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা কোন কোম্পানি থেকে করা সেটা সম্ভবত ওই যে ইয়েটার ভিতরে গেলে, ক্রোমের এক্সটেনশনের ভিতরে গেলে আপনার দেখে নিতে পারবেন, হ্যাঁ। তো ওই কোম্পানি দিয়েও আপনার একটু সার্চ করতে পারেন যে কোম্পানির হচ্ছে গিয়ে কেমন আছে না আছে। আচ্ছা, এদের হচ্ছে কি আচ্ছা ভাইয়া, যে সিগমা ডেভ। হ্যালো ভাইয়া, ইমেজ এসইও যে করছে এটা আসলে কোন জায়গা থেকে করছে? আমি মানে এই ক্লাসটা মিস করে গেছে তো আমি ধরতে পারছি না। আচ্ছা, ইমেজ এসইও হচ্ছে আপনি যে ইমেজটা তৈরি করবেন বা আপনি যে গিগের হচ্ছে থাম্বনেইলটা তৈরি করবেন, ওইটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হচ্ছে কনভার্ট করবেন, মানে জেপিজি ফরম্যাটে ডাউনলোড হবে আর কি। আপনি ক্যানভা দিয়ে যদি করেন অথবা
ফটোশপ দিয়ে যেটা দিয়ে করেন না কেন, জেপিজি ফরম্যাটে ডাউনলোড বা এক্সপোর্ট করবেন। করার পর ওইটা হচ্ছে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন মাউস দিয়ে। রাইট ক্লিক করে দেখবেন প্রপার্টিজ আছে, প্রপার্টিজে চলে যাবেন। যাওয়ার পরে আপনার যে হচ্ছে গিগের যে টাইটেল, এই ইমেজের যে টাইটেল থাকে না, ইমেজের ওই টাইটেলটাও একই রকম হবে, সেম টাইটেল হবে। তারপরে দেখবেন যে অনেকগুলো ট্যাবস আছে, যেরকম জেনারেল ট্যাব, সিকিউরিটি ট্যাব, ডিটেইলস ট্যাব, তারপরে আরেকটা কি জানি ট্যাব থাকে না থাকে, ওটা মনে নেই আমার। আপনি চলে যাবেন হচ্ছে ডিটেইলসে। ডিটেইলসের মধ্যে গিয়ে তারপরে গিয়ে আপনি হচ্ছে যে টাইটেল চেঞ্জ করে নেবেন। তারপরে হচ্ছে ওই যে যে প্যারামিটার গুলো আছে ওইটা একটু দেখে দেখে সুন্দর করে বসিয়ে নেবেন। এইটা হচ্ছে ইমেজের রেসিও হয়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, okay. It's a quite shame that আচ্ছা, অনেকে হেল্পফুল বলছে, অনেকেই মানে গুড রিভিউ দিছে। ঠিক আছে, সমস্যা নেই। যদি কেউ ইউজ করতে চান তো করতে পারেন। সেই ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয়, আপনারা এখন যে স্টেজে পৌঁছায় গেছেন, আপনারা চেষ্টা করবেন ফেসবুকে যখন আছেন তখন ফেসবুকের কিছু কিছু গ্রুপের সাথে লিংক থাকতে। যেরকম একটা গ্রুপ হইতে পারে ফাইবার হেল্প বাংলাদেশ, এরকম টাইপের একটা গ্রুপ আছে। তারপরে হইতে পারে হচ্ছে ফ্রিল্যান্সার্স গাইডস, এরকম টাইপের একটা গ্রুপ আছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে এরকম 2-3টা গ্রুপ আছে। আপনি যদি কয়েকটা গ্রুপের মধ্যে অ্যাড থাকেন তো মাঝে মাঝেই দেখা যাবে যে ওরা কিছু কিছু তথ্য, কিছু কিছু ইনফো শেয়ার করে যেগুলো আসলে আপনার কাজে লাগবে। অনেকে তাদের কাজের রিভিউ গুলো শেয়ার করে, কাজের হচ্ছে বাইরের সাথে কি সমস্যা হয়েছে, তার আইডিতে কি হয়েছে না হয়েছে। যদি আপনার সাথে ওইটা নাও ঘটে তারপরেও আপনি সেটা সম্পর্কে একটা নলেজ রাখতে পারবেন, যাতে পরবর্তীতে ওইটা আপনার সাথে না হয়। ঠিক আছে, তো এখন থেকেই টুকটাক টুক করে এভাবে যেটা মনে করবেন যে হ্যাঁ কমিউনিটি গুলো ভালো বা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট কিছু অ্যান্সার পাওয়া যায়, এরকম কিছু গ্রুপের মধ্যে অ্যাড থাকবে। ঠিক আছে, ওকে। আশিক ভাইয়া আপনি কমপ্লিট করেন ওইটা, ওই যে আমরা যে এইগুলা দিছি। আচ্ছা, হিমেল ভাইয়া দেখেন যে 2টা হচ্ছে কিওয়ার্ড দিছে, আপনি ওই 2টা কিওয়ার্ডও নিতে পারেন। যেরকম এই যে লং টেইল কিওয়ার্ডস এ একটা, তারপরে গুগল র্যাঙ্কিং এসইও কিওয়ার্ড রিসার্চ এ একটা, বা গুগল র্যাঙ্কিং এ একটা, এসইও কিওয়ার্ড রিসার্চ এ একটা। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে কম্পিটিটর অ্যানালাইসিস এ একটা আপনি ইউজ করতে পারেন। হুম, এখন হিমেল ভাইয়া যেটা লিখছেন আমি মানে সঠিক বলছি কিনা আর কি। জি ভাই। আচ্ছা, জি। এই ট্যাগস গুলো আপনারা যে যেভাবে চান ইউজ করতে পারেন। ট্যাগস কপি হইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে আপনি দেখা যাচ্ছে যে কেউ একজন ভালো হচ্ছে কি পাচ্ছে, অর্ডার পাচ্ছে, বা তার ওই ট্যাগস গুলো আসলে ওখানে দেয়া, সো আপনারা ওই ট্যাগস গুলো ইউজ করতে পারেন। ওইটা কপি করে নিয়ে আপনার মতো আপ করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ট্যাগস গুলা আসলে কাজ করে, আমরা ওই যে ওয়েবসাইটের মধ্যে যখন পোস্ট করতে গেছিলাম ওই সময় যে ট্যাগস গুলা দিছিলাম না, ওইটার মতো কাজ করে। যে আসলে ওই পোস্টটা কি রিলেটেড, কোন টপিক রিলেটেড, বা ওই টপিকের আন্ডারে আরো কিছু আছে কিনা। হ্যাঁ, ট্যাগস গুলো আসলে ওই টাইপের কাজ করে। সো আমরা চেষ্টা করব যে আমাদের যে কিওয়ার্ড টাইপের জিনিস আছে ওইটা ট্যাগস এর মধ্যে হচ্ছে যে থাকবে। এখন আমরা যখন পোস্ট করি, পোস্টের মধ্যে তো আর আসলে ট্যাগস এ দেই না। যেরকম হইতে পারে যে আমরা হোম সিকিউরিটি নিয়ে লিখতেছি, যে ওয়্যারলেস হচ্ছে যে অ্যালার্ম সিস্টেম সিকিউরিটি, ওইটা নিয়ে আমরা লিখতেছি, তো ওর ভিতরে আমরা দিতে পারি যে হ্যাঁ ওয়্যারলেস অ্যালার্ম, এটাই দিতে পারি যে হ্যাঁ আমরা ওয়্যারলেস অ্যালার্ম নিয়ে লিখতেছি। কিন্তু আমাদের কিওয়ার্ড তো আর ওয়্যারলেস অ্যালার্ম ছিল না। কিন্তু আমরা এখানে যখন দিব তখন চেষ্টা করব আমরা যেগুলা দিচ্ছি সেগুলা যেন একটু হয়। আচ্ছা, সো আমাদের লাগবে হচ্ছে 5টা। আমরা এখানে হচ্ছে গিয়ে যে কয়টা পাইছি সেই কয়টা আমরা দিতে পারি। আচ্ছা, গুগল ওই যে প্লেস লিখছেন ভাইয়া, গুগল প্লেস না দিয়ে আসলে গুগল র্যাঙ্কিংটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, গুগল র্যাঙ্কিং একটা দিছেন, উপরে কিওয়ার্ড রিসার্চ দিছেন, তারপরে যে গুগল প্লেস। ওকে, আপনি যদি চান ওইটাও দেন, সমস্যা নাই। পুরোটা কপি করে একটা একটা করে কমা দিয়ে দিয়ে করে দেন।
আচ্ছা, আপনি একটা মানে কিওয়ার্ড রিসার্চ এইটাও লিখে দিয়েন, হ্যাঁ? মানে একটা কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে গিয়ে লং টেল কিওয়ার্ডস, তারপরে গুগল র্যাঙ্কিং, তারপরে হচ্ছে গিয়ে এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। এই 5টা দিলে না। উপরে দেখেন আপনার পুরো একটা টাইটেল কপি হয়েছে, টাইটেলটা মুছে দিয়ে। আচ্ছা, ট্যাগস এর মধ্যে যেগুলো হবে কমেন্টস এর মধ্যে আপনি সেগুলো অ্যাড করতে পারেন। সে একটা করে কমা দিয়ে দিন, হ্যাঁ। না হলে ট্যাক্স গুলো আসলে ই করে নিবে না। প্রত্যেকটার পাশে পাশে একটা করে মানে ট্যাক্স গুলো যেগুলো দিচ্ছেন প্রত্যেকটার পাশে একটা করে কমা দিয়ে দিন। কেমন হবে? ওকে, জি বুঝি নাই। কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। মনে হয় আপনার আইডি মনে হচ্ছে। কমা না, কোলন। আচ্ছা, যেটাই হোক সেটা দিয়েন। অনেক জায়গায় কম, অনেক জায়গায় করলো, মনে নেই আমার সঠিক। কমেন্ট থেকে কমা দিয়ে লাগবে। না না, কমেন্টের মধ্যে কমা লাগবে না। কমেন্ট হচ্ছে টোটালি আপনার আম, ওই সম্পর্কে কিছু কথাবার্তা আর কি। তো ওর ভিতরে তো আমরা আসলে ওই সম্পর্কে কিছু কথাবার্তা দেবো না, আমরা কোন কোন টাইপের জিনিস ওর ভিতরে কি করতেছি না করতেছি সেগুলো একটু দেখা দিলাম এই। এর মধ্যেও কিছু কিছু জিনিসের জন্য আসলে র্যাঙ্ক হয়, হ্যাঁ। আহ, পুরা যে আপনি এরকম করে দিলেন বলে যে র্যাঙ্ক হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আম, এইটা আসলে করে 3টা কারণে। একটা প্রথম কারণ হচ্ছে আপনি যখন আপনার ছবির এই যে টাইটেলটা চেঞ্জ করে আপনার কিওয়ার্ডের সাথে দিলেন, তার সাথে এই যে যেটা অথর আছে, অথরে হচ্ছে আপনার যে আম, মানে ইউজার নেম আছে সেইটা দিলেন, তারপরে কোন সাবজেক্ট নিয়ে আপনি করতেছেন সেইটা দিলেন। তো এই 3টার জন্য কি হয়, র্যাঙ্কে আসার পসিবিলিটিস থাকে। আর বাকি যেগুলো আছে ওইগুলোতে আপনার এই ছবিটা কি অনুযায়ী করা বা কি নিয়ে করা, কোন টপিক রিলেটেড, বা হচ্ছে আসলে এই ছবির ক্রিয়েটর যে আপনি বা অন্য কোনো জায়গা থেকে কপি করা না, বা কপি রাইট করে দেয়া আর কি, যে এই ছবি অন্য কেউ ব্যবহার করতে পারবে না, মানে টোটালি আপনার রাইট করা, হ্যাঁ। তো এইটাই। আচ্ছা, যদি শেষ হয়ে থাকে ওকে, সেই ক্ষেত্রে আমরা ওকে করে দিতে পারি। যদি শেষ হয়ে থাকে ওকে দিয়ে ওইটা আমরা করে দিতে পারি। ভাই জি এমএল ভাই বলেন। ইয়া আমার 4টা গিগ আছে, হ্যাঁ। আচ্ছা। তো আমি গত 1 বছর যাবত যে গিগে অর্ডার পাই, হুম হুম। সেই গিগে আমি এসব কিছুই করি নাই, এসইও বা আমি এগুলো তো তখন জানতাম না। আমি ফাইবারে দিয়ে একটা নিজেও করি নাই। ভিডিও দেখছি, গিগ বানিয়েছি, পাবলিশ করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গিগের ইমেজ দেখলে তো সবাই হাসবে, আসলে এখানে অনেকটা লাকেরও একটা বিষয় আছে। ফাইবারের অ্যালগোরিদম এখনো পর্যন্ত ভাই কেউ বলতে পারবে না যে আসলে ফাইবার কি চাই কি করে। এটার কারণ কি শুনবেন? আহ ফাইবারে যারা আসলে ডেভেলপমেন্টের কাজ করে, ফাইবারে যারা কাস্টমার সাপোর্ট দেয়,
ফাইবারে যারা গিগের ইমেজ গুলা নিয়ে রিসার্চ করে, ফাইবারের ডেসক্রিপশন রিসার্চ করার লোকও আলাদা। প্রত্যেকটা সেক্টরের লোক যদি এক জায়গায় এনে বসায় দেয়া হয় এবং বলা হয় যে আসলে তোমরা কি করো, তো এক একজন এক একজনের কাজের উদাহরণ দিবে, আমরা এই করি এই টাইপ। একই ক্যাটাগরির কাজ, ধরেন ইমেজের হচ্ছে গিয়ে যেটা রিসার্চ করা বলে যে ইমেজটা আসলে ঠিক আছে কিনা বা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, ইমেজের ভিতরে অন্য কোনো হচ্ছে গিয়ে যে ওয়াটার মার্ক আছে সেটা আছে কিনা, বা অন্য কার ইমেজ কপি করা কিনা, হ্যাঁ, এরকম টাইপের যে কাজ করে না অনেকে। তো ওদেরই টিম আছে, ধরেন 5 জন 6 জন 7 জন বা কথায় কথা 70 জন ধরলাম। ওদেরকেও যদি একসাথে এনে বসায় দিয়ে বলা হয় যে আসলে তোমরা ইমেজের কি করো, কিছু কিছু পয়েন্ট ওরা কমন বলবে। আমরা ইমেজের মধ্যে দেখি যেন অন্য আরেকজনের হচ্ছে কপি করা জিনিস না থাকে, লেখা না থাকে। আমরা দেখি যে আম, ওর ভিতরে যেন অ্যাপ্রোপ্রিয়েট কোনো জিনিস না থাকে, মিসলিডিং কোনো ওয়ার্ড না থাকে। তো এই জিনিসগুলো আমরা চেক করি, চেক করার পরে ওই ইমেজগুলো অ্যাপ্রুভ করি, বা ওখানে যদি ওয়াটারমার্ক থাকে আমরা ইমেজগুলো রিমুভ করে দেওয়ার জন্য ওখানে রিপোর্ট করি। এটা হচ্ছে আমাদের কাজ। তো কে কিভাবে করে ওই সিস্টেম কিন্তু এক একজন এক এক রকম বলবে, কখনোই ওইটা আপনি মিলাইতে পারবেন না। কারণ ফাইবারের হচ্ছে যারা এরকম টিম লিডার আছে, তাদের নিয়ে এর আগেও বাংলাদেশে হচ্ছে হয়েছে আর কি, মিটিং হয়েছে, মিটিং এ লাইভ মিটিং। তো সেখানে 4 জন ছিলেন, একজন কাস্টমার সাপোর্টে, একজন গিগের হচ্ছে যে ডিসক্রিপশন ইমেজ এই টাইপের, আর একজন হইলো মোটামুটি ওই যে গিগ গুলা যেরকম হচ্ছে যে ঠিক আছে কিনা কি ঠিক নাই, কেউ হচ্ছে যে ব্যান খাইলো কিনা বা কোনো একটা আইডিতে সমস্যা হইলো কিনা, হ্যাঁ, বা গিগ র্যাঙ্ক করলো কিনা, এই টাইপের জিনিসগুলো দেখে। সো ওনারা 3 জন যেগুলো বললো তার সাথে মানুষ যে টাইপের সমস্যা ফেস করে, তো সেইটার কোনো মিলই নাই। যেরকম অনেকে বলে হচ্ছে ভাই আমি একই রাউটার থেকে আসলে 2-3টা আইডি চালাইতে পারবো, তো ওনাদের মতামত হচ্ছে হ্যাঁ ভাই, আপনি একই রাউটার থেকে 2-3টা না, আপনি যদি মনে করেন 20টা আইডি চালাবেন, আপনি 20টা আইডি চালাইতে পারেন, তবে অবশ্যই আইডি গুলো আপনার হওয়া যাবে না, মানে আপনার নিজের আইডি হওয়া যাবে না। আপনি দেখা যাচ্ছে নিজের নাম না দিয়ে আরেকজনের নামে খুলছেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনি আরেকজনের নামে খুললেন, কিন্তু আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে এটা আসলে আপনারই আইডি, তাহলে আপনার ওই আইডি গুলো ব্যান হয়ে যাবে, আপনার যে আইডিটা রানিং চলতেছে সেটার সাথে। আচ্ছা, আপনি একই আইপি থেকে আপনি, আপনার ভাই, আপনার বোন, আপনার আব্বু বা আম্মু যেই করুক না কেন, সবাই যে কোনো গিগ দিতে পারবে। তবে খেয়াল রাখবেন যেন ক্যাটাগরি এক হইলেও পেমেন্ট মেথডটা এক না হয়, মানে সেম পেমেন্ট মেথড বা সেম অ্যাকাউন্ট বা সেম হচ্ছে গিয়ে আপনার পেমেন্ট গেটওয়ে যেটা আমরা অ্যাড করি, পেনিয়ার বা পেনিয়ারের হচ্ছে যে আমাদের যে একটা অ্যাকাউন্ট দিয়ে মনে করেন 2 জন বা 2টা আইডি, এরকম যেন না হয়। সো অনেকেই ওই জায়গায় দেখলাম লাইভের মধ্যে কমেন্ট করতেছে, ভাই তাইলে আমরা কেন ব্যান খেলাম, যে আমার হচ্ছে যে ভাই করে আমিও করি, 2 জনের 2টা ক্যাটাগরি, আরো পেমেন্ট মেথড আলাদা, কিন্তু আমাদেরকে দেখাইলো যে আমরা একই আইপি থেকে আমার নাকি 2টা আইডি চলে, ভাইয়েরটা ব্যান হইলো না, আমারটা ব্যান হয়ে গেছে, কেন হইলো? এইটার উত্তর তারা দিতে পারে না। তো ফাইবারের অ্যালগোরিদম যারা আসলে জব করে, ওরা নিজেরাও জানে না যে আসলে ফাইবার কি চায় বা ফাইবার কি করে। এটা একদম আহ বাস্তব সত্য কথা। আর তার সাথে হচ্ছে ফাইবারের এখন একটা নতুন সিস্টেম এসছে, সেটা হলো ফাইবার শাফল। সো ওইটাতে কি করে, আপনার গিগ এখন প্রথম পেজে আছে, একদম র্যাঙ্কে 1 নম্বরেই আছে। আপনি হুট করে, মানে এখন আছে আছে, আপনি একটা অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দিয়েছেন, দেওয়ার পরে দেখা গেল যে আপনার ফ্রেন্ড ডাকছে, এই চল চা খেয়ে আসে, আপনি একটু চাটা খাইতে গেলেন, চাটা খেয়ে এসে দেখলেন কি আপনার গিগ আর প্রথম পেজে দেখাচ্ছে না। আর কেন যে দেখাচ্ছে না ভাই, সেইটার আপনি উত্তর কোনোভাবে খুঁজে পাবেন না। আপনি পুরা টাইটেল দিয়ে তারপরে দেখলেন যে একদম লাস্টের পেজে দেখাচ্ছে আপনারটা। আপনি কাস্টমার কেয়ার সাপোর্টে করলেন, করার পরে ওরা বলবে যে ভাই আমরা তো নতুনদের সুযোগ দেই, আমাদের হচ্ছে যে সিস্টেমটা এরকম আছে যে ফাইবার সাফল একটা অ্যালগোরিদম সিস্টেম, ওইটাতে কি হয় উল্টো পাল্টা হয়ে যায়, যে আহ, যারা নতুন ক্রিয়েট করছে, যারা দেখা যাচ্ছে 40, 50 বা 60 নাম্বার পেজে আছে,
ওরা কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য প্রথম দিকে চলে আসে। তারপরে যারা দেখা যাচ্ছে যে এই কিছুদিন আগে 2-3টা অর্ডার পাইছে তারাও এরকম প্রথম দিকে চলে আসে। আবার যারা দেখা যাচ্ছে অনেকগুলো অর্ডার পাইছে তারা একটু পিছনের দিকে বা নিচের দিকে চলে যায়, কারণ তাদের হচ্ছে গিয়ে অনেকগুলা কাস্টমার থাকে বা অনেকগুলো ক্লায়েন্ট থাকে, তারা তো তাদের কাজ করতেছে অলরেডি। তো ওই কিছুদিন পরে আবার ওইটা কিন্তু জায়গায় ব্যাক করবে। কিন্তু আপনারটা যদি জায়গায় ব্যাক না করে, সেটা 2-3 মাসও কেটে যায়, সেক্ষেত্রে আপনার কি করার আছে? কিছু করার নাই। এখানে আপনি একটা জিনিস করে দেখতে পারেন, সেটা হলো সবার অভিমত একই রকম। যারা যারা হয়তো বা এরকম 3 মাস 4 মাস পরে যে তাদের গিগে আবার র্যাঙ্ক হয়ে প্রথম দিকে আসছে, তো তাদের অভিমত হইলো সবাই এরকম করছে যে কিছু এডিট করছিল। কি এডিট? হয়তো বা কেউ একটা ট্যাগ এডিট করছে, কেউ হইলো ডেসক্রিপশনের ভিতরে 2-1 লাইন বাড়িয়ে কমায় দিছে, কেউ হয়তো ইমেজ একটা অ্যাড করছে আলাদা করে, অথবা যে ইমেজটা ছিল আম, সেটার সাথে আর একটা ইমেজ অ্যাড করছে। তারপরে দেখা গেল কেউ একজন যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা একটু এডিট করে দিয়েছে, কোনো একটা শব্দ কেটে দিয়েছে বা কোনো একটা শব্দ অ্যাড করে দিয়েছে, তারপরে তারটা আসছে আবার প্রথম দিকে। আবার অনেকেই এই সেম সিস্টেম ফলো করে এডিট করার পরেও আসেনি। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আরেকজনকে জিজ্ঞেস করেন, ভাই আসলে আমি ইমেজ এসইও করলে কি ফাইবারে চলে যাব নাকি র্যাঙ্কে, এটার কোনো আসলে উত্তর নেই সঠিক। হ্যাঁ, আচ্ছা, গিগ আপলোড করার পর ইমেজ চেঞ্জ করলে কি প্রবলেম হবে? আচ্ছা, আহ হিমেল ভাই কিছু বলছিলেন, বলেন, তারপরে আমি এটার উত্তর দিই। ভাই মজার বিষয় হচ্ছে আমার গিগের যে ইমেজ, জি, এটার মধ্যে ক্যানভার ওয়াটারমার্ক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো আরেকটা জিনিস হচ্ছে আমার এই গিগে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ইমপ্রেশন থাকে প্রতিদিন 700-800, এখন ইমপ্রেশন করে 40টা 50টা। আচ্ছা, আমার গিগেরও সেম সিস্টেম। আমার গিগও এরকম টাইপ হয়েছে। আমার গিগ ছিল প্রথম পেজে 5 নাম্বার আর্টিকেল রাইটিং এর গিগ। ইমপ্রেশন আসতো মোটামুটি, কারণ আমি শুধুমাত্র টেক আর্টিকেল লিখি, তো ওই টেক রিলেটেড যারা আর্টিকেল খুঁজে তাদের জন্যই প্রথম পেজের দিকে আসে। এসইও ক্লার্কে যেটা আছে, টেক আর্টিকেল খুবই কম মানুষ লেখে, তারপরেও যারা লিখে তাদের জন্য আমার প্রথম পেজে মনে হয় পেজে একটাই আছে, যার জন্য আমারটা একদম সবার আগে দেখাই। আচ্ছা, তো বেশ কিছুদিন ধরে আমারটা 5 নাম্বার পেজের মনে হয় এখন পরে চলে গেছে, আমারটা দেখায়ও না সম্ভবত, আমি ওইটা কিছু করিও নাই। ইমেজটাও এতটা বেশি ভালো না বা অপটিমাইজড না। আহ, এটাই হচ্ছে আসলে মূল ব্যাপার, যে ফাইবার আসলে ওদের অ্যালগোরিদম এমন ভাবে সেট করছে যে এটা আসলে বোঝার ক্ষমতা ওদের ওখানে যারা চাকরি করে তাদেরও না। আচ্ছা, তো গিগ আপলোড করার পর ইমেজ যদি চেঞ্জ করেন তাহলে প্রবলেম হবে কি না? ওকে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমরা ফাইবারে গিগ আপলোড করতে যাচ্ছি, সেহেতু কেন আমরা বারবার বলতেছি যে ভাই গিগের যে জিনিসটা করতেছেন ফুল একটা ডকুমেন্ট তৈরি করেন, করার পরে এটা হচ্ছে গিয়ে আপলোড করেন। কেন বলতেছি তার কারণ হলো, প্রথম যে টাইটেলটা আছে, আপনি টাইটেল যখন একবার সেট করে পাবলিশ করে দিবেন ওইটা ইউআরএল হয়ে যাবে। আপনি অন্য যে কোনো ইউআরএল চেঞ্জ করতে পারেন, ফাইবারের ইউআরএল আপনি চেঞ্জ করতে পারবেন না। ওই ইউআরএল অনুযায়ী আপনাকে কিওয়ার্ডের মাধ্যমে শো করাবে একটা। আচ্ছা, দ্বিতীয়তে হচ্ছে আপনি যদি গিগ এডিট করেন বা গিগ পাবলিশ করেন, তাহলে দেখবেন যে পাবলিশ করার সাথে সাথে আপনার গিগ কোনোভাবে দেখাচ্ছে না, অথবা যাও দেখায় সে যে পেজেই দেখাক না কেন, অন্য কোনো ক্লায়েন্ট আপনার গিগ হয়তোবা দেখতে পারবে না সার্চ করে। আপনি লিংক দিলে তারপরে দেখতে পারবে। কেন পারবে না? পাবলিশ করার সাথে সাথে গিগ দেখায় না, আপডেট হয় তারপরে গিগ দেখায়। এখন আপডেট হইতে হয়তো বা 1 দিন বা 2 দিন টাইম লাগতে পারে। আচ্ছা, তো আপনার গিগ পাবলিশ হয়ে যাবে, বাট আপডেট যে জিনিসটা, যে হ্যাঁ গিগটা আপলোড হইলো, পাবলিশ হইলো, আপডেট হইছে, এখন আপনার ইমপ্রেশন আসতেছে বা মানুষের সামনে শো করতেছে। সো আপনি যদি ওই জিনিসটা আবার এডিট করেন, কোনো একটা জিনিস, সেটা প্রাইস সেকশন হইতে পারে, ডকুমেন্ট মানে ওই যে ডেসক্রিপশন সেকশন হইতে পারে, বা আপনি টাইটেল এডিট করে ফেললেন, হ্যাঁ, যদি এরকম টাইপ কিছু করেন, তাতে কি হবে, আহ, আপনার গিগ যদি র্যাঙ্ক করে ফেলে, তো ওই র্যাঙ্কটা হারাইতেও পারে,
ঠিকও থাকতে পারে, পুরাটাই হচ্ছে মানে একদম অনিশ্চয়তার মতো, যে হচ্ছে যে মানে একদম কাজই করে না এরকম। আর হচ্ছে আহ ব্যাপারটা এরকম হয় যে আপনি যদি ওইখানে ইমেজও পরিবর্তন করেন, তাও এরকম সমস্যা হইতে পারে যে আপনারটা হয় র্যাঙ্ক হারায় ফেললো, না হলে নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এখানে সুযোগ আছে, সেটা হলো আপনি যতক্ষণ পর্যন্ত গিগে অর্ডার না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে সময় নিয়ে গিগটা এডিট করতে পারেন। কিন্তু এই বারবার গিগ আমি ওরকম করে এডিট করার থেকে আমি একবারে মোটামুটি একটা, এই যে যেভাবে আমরা সুন্দর করে এডিট করে নিছি বা রাইট করে নিছি, এখন আমরা আপলোড করতেছি, এইটা করে দেওয়া সব থেকে বেস্ট। এরপরে গিয়ে যদি কোনো একটা সময় আমাদের মনে হয় যে সিম্পলি এই ছোট একটা জিনিস আমার এখানে দিলে সব থেকে ভালো হয়, তখন আমরা দেখা যাচ্ছে যে একটু রিস্ক নিয়ে সেটা এডিট করে দিতে পারি, পুরাটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারি। তারপরে ওই জিনিসটা আবার আপডেট হবে, আপডেট হওয়ার পরে আপনার ইমপ্রেশন পড়বে নাকি ইমপ্রেশন ওইরকম থাকবে বা তার থেকে বেশি হয়ে যাবে, সেটা তখনকার ব্যাপার। তো ইমেজও এর মধ্যে পড়ে, আমরা ইমেজও যখন দিব তখন একটু সাবধানে দিব। তবে আম, আপনার যদি অর্ডার থাকে তখন আপনি কি করবেন? ওকে, আপনার গিগ র্যাঙ্ক হারা গেছে, হ্যাঁ, আপনার কিউতে 2টা অর্ডার জমা আছে, আপনি 5টা রিভিউ পাইছেন, 7টা কাজ করছেন। ভালো করে বুঝেন সবাই, 7টা কাজ করছেন, 5টা রিভিউ পাইছেন, 2জন বায়ার খুব পচা বায়ার, ওরা রিভিউ দেয় নাই। আর 2টা আপনার অর্ডার এখনো কিউতে রয়েছে, মানে ওই 2টা অর্ডারে কাজ আপনি করতেছেন। এরকম সময় আপনার মনে হইলো যে আমার গিগটা একটু এডিট করা দরকার, আপনি এডিট করলেন, আপনার গিগ র্যাঙ্ক হারায় গেল, দেখা যাচ্ছে দ্বিতীয় পেজে বা প্রথম পেজে ছিল, আপনার গিগ হারায় চলে গেল 12, 15 বা 20 নাম্বার পেজে। ওইটা আপডেট হওয়ার পরে আপনি দেখলেন যে 24, 25 পেজের উপরে চলে গেছে, অথবা একটু কমায় আসছে যে 15, 16 পেজে আসছে। সেই ক্ষেত্রে আপনি যখন ওই 2টা অর্ডার কমপ্লিট করার পরে আবার 2টা রিভিউ পাবেন, তখন আপনার গিগ আবার ব্যাক করবে, কিছু না হইলেও তখন 4 নাম্বার বা 5 নাম্বারে চলে আসবে, এটা শিওর। কজ একটা রিভিউ এর জন্যও একটা গিগ 40, 50 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে আসে, এটা খুবই পসিবল। 5 স্টার রিভিউ মানে ফাইবারের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য জিনিস। যদি কেউ একজন একটু সুন্দর করে লিখে 5 স্টার রিভিউ দিয়ে দেয়, ব্যাস আপনার গিগ কিন্তু র্যাঙ্কের দিকে চলে আসবে। সো সেক্ষেত্রে আপনার যদি কিউতে অর্ডার না থাকে, আপনি সেটা চেঞ্জ করতে যাবেন না, সেটা প্রাইসই হোক আর সিম্পলি একটা ইমেজই হোক। আপনি ইমেজ একটা মানে অ্যাড করতে পারেন যে আমার এখন অর্ডার নাই বা অর্ডার কিউতে আছে, আমার একটা ইমেজ অ্যাড করা দরকার, সেটা অ্যাড করতে পারেন। অথবা আপনি দেখা যাচ্ছে যে বায়ারকে যে অর্ডারটার ডেলিভারি করলেন, সেই অর্ডারের সাথে আপনি একটা স্ক্রিনশট পাঠাই দিবেন। আমরা ওই যে কিছু কিছু প্রোফাইলে গিয়ে দেখি না যে ওরা কাজের স্ক্রিনশট গুলো দিছে, ওই স্ক্রিনশটটা আপনি ওনাকে পাঠাই দিবেন। যখন আপনি অর্ডারটা ডেলিভারি করবেন, ওখানে অপশন দেখাবে, আপনি পাঠিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি বায়ারকে বলবেন যে হচ্ছে গিয়ে ওইটা সহ যেন উনি অ্যাপ্রুভ করে দেয়, মানে ওই স্ক্রিনশটটা যেন অ্যাপ্রুভ করে দেয়, যে হ্যাঁ আমি যাদের পোর্টফোলিও হিসাবে দেখাইতে পারি, ফাইবারের পোর্টফোলিও আমরা যেগুলো ওই যে দেখি যে হ্যাঁ এইভাবে এই করছে, ওই যে অনেকে ভিডিও করে দিছিল, আমরা দেখছিলাম এর আগে একদিন। সো আপনি তাকে একটু বলে দিলেন, দেওয়ার পরে উনি ওইটা অ্যাপ্রুভ করলো যে বা অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ ঠিক আছে তুমি ওইটা পোর্টফোলিওতে অ্যাড করতে পারো। তখন কি হবে, উনি যে রিভিউটা দিবে, রিভিউটা ছবির নিচে দেখাবে, আর উপরে আমরা ওই যে যেরকম ছবি দেখতে পাই ওইরকম বিভিন্ন মানুষ যারা আমাদের গিগ নিয়ে হয়তো বা ঘাটাঘাটি করবে বা বিভিন্ন ক্লায়েন্ট এসে যখন কাজ করাইতে যাবে, তখন তাদের জন্য আরেকটু বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো ওই সময় আপনি যদি ওইরকম টাইপের ইমেজ অ্যাড করেন, কোনো সমস্যা নেই, ওইটা আরো র্যাঙ্কিং এর জন্য বেশি ভালো কাজ করবে। ঠিক আছে, আশা করি আসলে গিগ আপলোড করার পরে আপনার যে যে কোশ্চেনটা ছিল ইমেজ নিয়ে, মোটামুটি তার রিলেটেড আরো কিছু কোশ্চেনের উত্তর বা একটা ভালো আইডিয়া আপনাদের সব তৈরি হয়ে গেছে। ওকে, সো ওকে, আমি গিগে কিছু কিছু চেঞ্জ করছি, একটু দেখে নিলে ভালো হয়। ওকে ঠিক আছে, দেখান, সমস্যা নেই, আমরা তো এই জন্য আছি। মোটামুটি 1জন করে 2জন করে হইলেও আমরা গিগ পাবলিশ করে ফেলবো। এই যে আমরা যখন ইমেজ এসইও করতেছিলাম, যাদের দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়ে আছে, তারাও যদি ইমেজ এসইও ওইভাবে করে নেয়, তাহলে কাজে এগিয়ে গেল, তারাও পাবলিশ করে ফেলতে পারে সাথে সাথে।
শেয়ার করেন, আমি একটু দেখি। আমরা যেরকম এই যে হিমেল ভাইয়া সাজেশন দিচ্ছেন, আমার কাছে খুবই ভালো লাগছে যে উনি মোটামুটি কিছু না কিছু আসলে আমাদেরকে সাজেস্ট করতেছেন যে এটা করো ভালো হবে। আহ, আচ্ছা, ঠিক আছে। শুরুতে তারপরে ডিলিট করছি, এটা কি হবে? আশিক ভাই, আপনার কথা আমি বুঝতে পারিনি, আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, এইটুকু প্রথমে অন্য এক জায়গায় কপি করছি, তারপরে এটা ডিলিট করছি, এটা কি হবে? মানে আপনি ডেসক্রিপশনটা কোন এক জায়গা থেকে টোটালি কপি করছেন, তারপরে ওইটা এডিট করছেন। জি। আচ্ছা, আপনি কি রিরাইট করে ফেলতে মানে পুরাটা রিরাইট করছেন কিনা, নাকি কিছু কিছু জায়গায় হয়তো বা কোনো একটা শব্দ বাড়িয়ে কমায় দিয়েছেন, এরকম করছেন? স্মল সিটু বুঝি নাই ভাইয়া। আশিক ভাইয়া, আছেন আপনি? আচ্ছা, আমার কথা কি অন্য কেউ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশিক ভাইয়া শুনতে পাচ্ছেন সম্ভবত। ভাই, এবার একটু বলেন, আরেকবার বলেন, কি বললেন, পরেরটা আমি বুঝতে পারিনি। স্মল সিটু ডিলিট করছি। না, আপনি প্রেজেন্টটা অফ করেন, মানে এই যে স্ক্রিন শেয়ারটা অফ করেন, করে তারপরে একটু বলেন। মানে আপনার নেটের প্রবলেমের জন্য কথা কেটে আসতেছে। মানে আমি কেটে শুনতে পাচ্ছি নাকি অন্যরাও সেভাবে শুনতেছেন, একটু বলেন তো, কেউ যদি বুঝতে পারেন। আচ্ছা, আহ, আশিক ভাইয়ারই হচ্ছে গিয়ে নেটের সমস্যা হচ্ছে মেবি। আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন আশিক ভাইয়া, অফ করে তারপরে একটু বলেন, আমি একটু শুনে নেই। হ্যালো। জি, এবার বল। স্মল করছি।